সরকার যে প্রতারণাটা জনগণের সাথে করেছে সেটা হচ্ছে গণভোটের জনরায় উপেক্ষা করে সংস্কার পরিষদ প্রত্যাখ্যান করেছে এবং গণভোট আদেশকে তারা প্রত্যাখ্যান করেছে। 31 দফার দাবি ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, সেটিকে তারা প্রত্যাখ্যান করে কমিটি করেছে, সংবিধান সংশোধনের কথা বলছে। কি গণমাধ্যমের বিষয়টি প্রায় 237টি সাংবাদিক হেনস্থা এবং গণপিটুনির ঘটনা ঘটেছে চলতি বছরের প্রথম 6 মাসে, এটা আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স অনুযায়ী, এবং HRSS অনুযায়ী 133 জন গণপিটুনিতে নিহত হয়েছে। এই সংখ্যা আগের থেকে দ্বিগুণ হয়েছে। এখন টিভির প্রায় 4 জন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে চাকরিচ্যুত করা হয়। শাহবাগ থানার ভিতরে দায়িত্ব পালন করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অন্তত 10 জন সংবাদকর্মী হামলার শিকার হন, পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি। হবিগঞ্জেও অনেক সাংবাদিক ভাই বোনেরা আহত হয়েছেন এবং তথ্য ভবনে বকেয়া বিল আনতে যাওয়া চলচ্চিত্রকর্মী এবং শিল্পীরা হামলার শিকার হন। হামলাকারীরা সরকারি অফিসে সিসিটিভি ফুটেজও সরিয়ে নেয়। এই হামলাগুলোর সাথেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যুক্ত। আমরা প্রথম থেকে যেটা বলে আসছি, একদম প্রথম দিন থেকে এই সরকার যে প্রতারণাটা জনগণের সাথে করেছে সেটা হচ্ছে গণভোটের জনরায় উপেক্ষা করে সংস্কার পরিষদ প্রত্যাখ্যান করেছে এবং গণভোট আদেশকে তারা প্রত্যাখ্যান করেছে। 31 দফার দাবি ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, সেটিকে তারা প্রত্যাখ্যান করে কমিটি করেছে, সংবিধান সংশোধনের কথা বলছে। ফলে এটা আমরা আজকের বিস্তারিত যাচ্ছি না, আমরা সংসদে এটা বলেছি এই সরকার কিভাবে সংবিধান সংস্কার পরিশোধ না করে জনরায়ের সাথে বিক্রি করেছে। দলীয়করণ, এটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে সরকার, কিন্তু সরকারের জায়গা থেকে কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। আপনারা যদি দেখেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয় ক্লাবে পরিণত করা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে, যার 20 থেকে 19 জনই হচ্ছে দলীয়, এবং দলীয় সংশ্লিষ্টটাই তাদের একমাত্র এবং প্রধান যোগ্যতা। কারণ আমরা দেখেছি যে 8টি বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটির সুপারিশ ছাড়াই এবং 3টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে 1973 সালের অধ্যাদেশের সিনেট প্যানেল বিধান এড়িয়ে বিশেষ পরিস্থিতির অজুহাতে নিয়োগ হয়েছে। কিন্তু এখন কিন্তু কোনো বিশেষ পরিস্থিতি নয়, নির্বাচিত সরকার এসেছে, সিনেট প্যানেল বিধান অনুযায়ী স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হওয়া উচিত ছিল, এবং এই উপাচার্য নিয়োগ যে বিধান সেটিও সংস্কার করার একটা দাবি কিন্তু দীর্ঘদিনের ছিল। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো পরিস্থিতি দেখিনি পরিস্থিতির উন্নয়ন। আমরা বিভিন্ন সংস্থা এবং নগর কর্তৃপক্ষে প্রায় 17 জন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনে 11টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, 63টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং এই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া কিন্তু বিএনপির 31 দফা সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে তারা বলেছিল মৃত্যু বা আদালতের আদেশ ছাড়া স্থানীয় সরকার প্রশাসক তারা নিয়োগ করবে না। এবং আমরা দেখতেছি এই যে বিভিন্ন সেক্টরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছে, এটা এক ধরনের বিএনপির যারা পদবঞ্চিত এবং যারা কি বলা যায় যে নির্বাচনে যারা হেরে গিয়েছে, এই মনোনয়ন বঞ্চিত এবং পদবঞ্চিত নেতা কর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে। আমরা যদি দেখি যে পারিবারিক রাজনৈতিক বিকাশের যে নতুন সংস্কৃতি এই সরকারে এসে তৈরি হয়েছে, দেখছি যে পুরনো কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় দখল করার চেষ্টা করা হচ্ছে এবং সন্ত্রাস এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। আমরা কয়েকটি ঘটনার উদাহরণ বলতে পারি। শাহবাগ থানার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলার পরে কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তি ও যোগসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, এমনকি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় হামলা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা, বুটেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 6 মাস ধরে শিক্ষার্থী এবং বিরোধী মতের উপর দমনপীড়ন অব্যাহত। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে কয়েকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হলেও বর্তমানে প্রশাসন বাকি ক্যাম্পাসে নির্বাচন আটকে রেখেছে। বিশেষত আপনারা জানবেন যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু ইলেকশন কমিশনে মব করে সেই সময় ছাত্রদল সেটি ইলেকশনটা বন্ধ করেছিল এবং এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা জানি এইচএসসি এবং আলিম পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষা অব্যবস্থাপনা আমরা দেখেছি। কুমিল্লা, নোয়াখালী, বগুড়া সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের কোমর বা হাঁটু সমান পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছিল এবং শিক্ষা মন্ত্রণালয়ে আগাম কোনো প্রস্তুতি ছিল না। পরীক্ষা বাতিল করার দাবি বা পিছানোর দাবি করা হয়েছিল, সেই সময় সে দাবি তো গ্রহণ করা হয়নি, বরং শিক্ষার্থীদের কিন্তু কটূক্তি করা হয়েছিল এবং শিক্ষার্থীরা তখন কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছিল।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখবেন যে 5ই আগস্ট মন্ত্রণালয়ের সভায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে ক্ষমতা দেওয়ার সুপারিশ দেওয়া হয়েছিল, অর্থাৎ রাজনৈতিক এবং স্থানীয় প্রভাবের মাধ্যমে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হয়েছিল। পরে সমালোচনার মুখে মন্ত্রী সেটা অস্বীকার করেন এবং বলেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা যদি দেখি যে গণতান্ত্রিক পরিবেশ বা পরিস্থিতির অবস্থা, প্রায় 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 6 মাসে। 18ই ফেব্রুয়ারি থেকে 30 জুন 830টি ঘটনা, যার 770টিতেই বিএনপির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এগুলো বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রেফারেন্স আমরা বলছি। এবং প্রায় 6 মাসে বিএনপি নিজস্ব দলীয় কোন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, আর যাতে 31 জন নেতাকর্মী নিহত হয়েছে তাদের নিজেদের অন্তর্কন্দল। আমরা যদি বিরোধী দলের উপর হামলার ধারাবাহিকতা দিই, বিশেষত এনসিপির উপর যে হামলাগুলো হয়েছে, নোয়াখালী 6 আসনের এমপি এবং এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহিংসতা কবল এলাকা পরিদর্শনে গেলে হাতিয়া এলাকায় হামলার শিকার হন। ঝিনাইদহ পুলিশের উপস্থিতিতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের উপর হামলা, আহত হয় 17 জন। পরে আহতদের বিরুদ্ধে মামলা হয় এবং 3 জনকে গ্রেফতার করা হয়, যারা ঈদের মধ্যেও কারাগারে তাদের ঈদ কাটাতে হয়েছিল। হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে হামলা হয়, অন্তত 10 জন নেতাকর্মী, কয়েকজন সাংবাদিক আহত হন। ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরী এক চোখের দৃষ্টি হারান। কুড়িগ্রামের প্রতিবাদ মিছিলে, এই ঘটনার প্রতিবাদ মিছিলে কুড়িগ্রামে অতর্কিত হামলা, প্রায় 20 জন আহত হয়েছিল। একই মাসে সিলেটেও পদযাত্রায় হামলার ঘটনা ঘটে এবং আমাদের পুরো পদযাত্রায় কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর সহ আমাদের ক্যামেরা, ফোন এগুলো লুটপাট করা হয়। এই সবগুলো ঘটনার সাথে আসলে বিএনপির স্থানীয় যে নেতাকর্মীরা তারা জড়িত ছিল এবং পুলিশ প্রশাসন কিন্তু তারা নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতার বিষয়টার দিকে দেখে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা এনটিএমসির কথা আমরা জানি যে ফ্যাসিস্ট আমলে এনটিএমসির যে ভূমিকা, সেটার কারণে এই প্রতিষ্ঠানটি সমালোচিত হয়েছিল। বিশেষত নাগরিকদের যে ফোন আলাপে আড়ি পাতা, নজরদারি করা, ইন্টারনেট বন্ধ করার সাথে এই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট থাকার কারণে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মীরা এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছিল। অন্তর্বর্তী সরকার এনটিএমসি বিলুপ্তি করে সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট গঠনের উদ্যোগ নিয়েছিল। এই সরকার এনটিএমসির কার্যক্রম পুরোপুরি বহাল রেখেছে এবং আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এবং মে মাসে 95 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরঞ্জাম ক্রয় সহ আরো বিভিন্ন এটাকে শক্তিশালী করার জন্য। অর্থাৎ তার মানে কিন্তু নজরদারি, নাগরিকদের উপর যে নজরদারি, আড়ি পাতা, ফোন আলাপে আড়ি পাতা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বহাল থাকছে। অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সেটার যে সংকুচিত অবস্থা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি, সেটাও কিন্তু এই আমলে বহাল থাকতেছে। সরকার এসে আইন প্রক্রিয়াগত ত্রুটির অজুহাত দেখিয়ে পুরো সংস্কার বাতিল করেছে এবং অর্থাৎ 1994 সালের যে ব্যবস্থাটি ছিল 117টি ঔষধ, সেটাতেই কিন্তু আমরা সীমিত রয়েছি। ফলে এটার ফলে আমরা জানি বাংলাদেশের চিকিৎসা ব্যয় প্রায় 2/3 ওষুধ বাবদ ব্যয় হয় এবং নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি স্বাস্থ্য ব্যয়ের ঝুঁকি কিন্তু তৈরি করবে। আমরা জানি হাম মহামারীতে যে ব্যবস্থাপনাগত ব্যর্থতা এই সরকারের ছিল, সেটার কারণে সরকার এটাকেও অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়েছে। কিন্তু আমরা জানি এখন পর্যন্ত এই হাম মহামারী কিন্তু সংকট কাটেনি। প্রায় 900+ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছড়িয়েছে এবং বহু পরিবার সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে। আমরা এর আগে প্রেস ব্রিফিং এবং বক্তব্যে বলেছিলাম যেটাকে একটা মহামারী ঘোষণা করে জরুরি অবস্থা জারি করা, যেটা হয়নি। কোনো বিশেষায়িত হাসপাতাল করা হয়নি হাম আক্রান্ত রোগীদের জন্য। জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা এবং আইসিইউ সুবিধা নিশ্চিত করা যায়নি। সামগ্রিক অব্যবস্থাপনা দায় চাপানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। টিকা প্রদান কর্মসূচিতে সরকারের ভুল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এই সরকার, যেটা এপ্রিল মাসে করার কথা ছিল। প্রায় 46 লাখ শিশুকে হিসাবে নেওয়া হয়নি। আমরা আজকের যে আমাদের বিএনপি সরকারের 180 দিন নিয়ে যে আমাদের
এখানে যে পুস্তিকাটা প্রণীত হয়েছে, আমরা এটার নাম দিয়েছি পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তন। এবং অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে। এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার, শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। এবং আন্দোলনের বিষয় যেটা বললেন, আমরা কিন্তু গতকালকে 11 দলের বৈঠক থেকে জানিয়েছি আমাদের লং মার্চ হবে প্রায় 5 থেকে 6টি বিভাগে। এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে এবং সেই মহাসমাবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বড় বার্তা সরকারকে দিব। এরপরে আরো কঠোর আন্দোলনের যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা ঘোষণা দিব। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কিন্তু তার সক্ষমতা অনুযায়ী কিন্তু উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং মহানগরগুলোতেও কিন্তু কর্মসূচি অব্যাহত রয়েছে। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।